বান্ধবী, তুই জানিস তোর ছোট ভাই আমার সাথে কি করেছে? হঠাৎ করে রাস্তার মাঝখানে স্নেহা এই কথাটা বলতে শান্তা দাঁড়িয়ে পড়ল। স্নেহার দিকে ঘুরে শান্তা বলতে লাগলো, আমার ছোট ভাই আবার কি করেছে তোর সাথে? আর তোদের দুজনের দেখাই বা কখন হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, একটু বুঝিয়ে বলবি? গত পরশুদিন তোদের বাসায় গিয়েছিলাম। তোর ভাই আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি কথা বলি নাই বলে তোর ভাই আমাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। এটা কিন্তু একদম ঠিক করে নাই। স্নেহার কথা শুনে শান্তা হাসবে নাকি কান্না করবে বুঝতে পারছে না। শান্তা রাস্তার এক সাইডে এসে অট্ট হাসিতে মেতে উঠল আর বলতে লাগলো, যাক, অবশেষে তোরা দুজন এক কাতারে সিরিয়াল হলি। তুই যেমন সেও ঠিক তেমনই, তবে তোর চাইতে একটু বেশি দুষ্টু ও। তাই বলে আমাকে বুড়ো আঙ্গুল দেখাবে? আর তোর ভাই কিন্তু খুবই লুচু। তোর ভাইকে বলে দিস এরকম যাতে আর না করে কারোর সাথে। যদি এরকম করে তাহলে তোর ভাইকে শাস্তি দিব আমি। তোর যদি শাস্তি দিতে ইচ্ছে করে তাহলে তুই গিয়ে শাস্তি দিস, আমি তোকে কিছুই বলবো না। চল এখন আমাদের বাসায় যাবি। এই বলে দুজন চলে আসলো শান্তাদের বাসায়। কলিং বেল দিতে শান্তার আম্মু এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই দুজন বাড়ির ভিতরে প্রবেশ করে সোফায় গিয়ে বসে পড়ল। এমন সময় শান্তা তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আশিক কোথায়? তাকে তো দেখতেছি না। তাকে একটু ডাক দাও তো, তোমার ছেলের নামে নালিশ এসেছে। আশিক আবার তোর কি করেছে? আর কে আমার ভোলা ভালা ছেলের নামে নালিশ দিয়েছে? কি আবার দিবে? যার ইচ্ছে সে দিয়েছে। তোমার ছেলেকে তুমি ডাক দাও, আমি তোমার ছেলের সাথে পার্সোনাল ভাবে কথা বলবো আর জিজ্ঞেস করব কেন সে এরকম করেছে। আরে, আন্টির কষ্ট করে ডাক দেওয়ার কি দরকার আছে? চল আমরা দুজন উপরে গিয়ে তার সাথে দেখা করে কথাবার্তা বলে আসি। ঠিক আছে, চল তাহলে যাওয়া যাক। এই বলে শান্তার স্নেহা চলে আসলো উপরে। এসে দেখে আশিক রুমের ভিতরে একা একা শুয়ে আছে, কি যেন ফোনে ভিডিও দেখতেছে। তাই রুমের ভিতরে দুজন প্রবেশ করতেই আশিক বলতে লাগলো, আপু, রুমের ভিতর প্রবেশ করতে হলে যে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় এটা তোমরা জানো না? নাকি তোমাদের একটুও কমন সেন্স নেই? এই পিচ্চি, তুই আমাদের কমন সেন্স শিখাচ্ছিস নাকি? হ্যাঁ, তোর রুমের ভেতর প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে কেন রে? তুই তো এখনো পিচ্চি আসিস। আর তুই আমার বান্ধবীকে গতকালকে কি দেখিয়েছিস? আমি আবার তোমার বান্ধবীকে কি দেখালাম? তোমার বান্ধবী তো উল্টো, সে আমাকে নিজেই দেখিয়েছে। আমার সামনে এসে নিজের ঠোঁটে কামড় দিয়ে ধরে রাখে, তাহলে আমি আর কি বলবো? আমিও দেখিয়ে দিলাম। স্নেহা, আশিক যেটা বলতেছে এটা ঠিক। আসলে বান্ধবী, তোর ভাইকে দেখে আমি একটু অন্যরকম ফিল করছিলাম, তাই আর কি ওই রকমটা করলাম। কিন্তু তোর ভাই যে এরকম কাজ করবে এটা কি আর আমি জানতাম? আমি না হয় বুঝলাম আমার ছোট একটা অপরাধের জন্য সে আমাকে হয়তো কিছু বলতে পারতো, কিন্তু বুড়ো আঙ্গুল দেখালো, এটা একদম ঠিক করলো না। আশিক, তুই স্নেহাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিস কেন? স্নেহা তোর কত বড় তুই জানিস? আর তুই কিনা তাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিস। শুধু আমাকে বলতেছো? তোমার বান্ধবী যে আমার গালে কিস করেছে এটার জন্য কিছু বলবে না? আগে এটার জন্য তুমি তোমার বান্ধবীকে বিচার করো, এরপর আমি বলবো কেন বুড়ো আঙ্গুল দেখিয়েছি। স্নেহা, আস্তে আস্তে দেখতেছিস সত্যি কথা বের হচ্ছে। তুই কিন্তু খুব ফাজিল হয়ে গেছিস। তুই আমার ছোট ভাইয়ের সাথে এরকম করতে পারিস না। সে এখনো ছোট, আশা করি তুই বুঝতে পারতেছিস। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু তোর ভাইকেই যে আমার লাগবে। আর ছোট বড় এইসব কোনো কিছু না, সবকিছু পারলেই চলে। আর আশা করি তোর ভাই সবকিছুই পারে। হ্যাঁ, তুই তো সবকিছু শিখিয়ে দিয়েছিস, এটার জন্যই তো সবকিছু পারে। দেখ, আমি তোকে ভালোর জন্য বলতেছি। আশিক কিন্তু এখনো ছোট, 4 বছর আগে মুসলমানি করিয়েছে, কিন্তু এটা তুই নিজের চোখেই দেখেছিস। আর এখন কি না তুই তার সাথে এরকম করতে যাচ্ছিস? হ্যাঁ, এইরকম করতে চাচ্ছি। এখন তুই তোর রুমে যা, আমি তোর ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলবো। আমি রুমে যাব না। আমি রুমে গেলে তুই আমার ভাইকে কি করবি আল্লাহ জানে। তুই যে রাক্ষস, তোকে একা ছাড়লে তুই কি করতে পারিস এটা খুব ভালো করেই জানা আছে। এ বলে শান্তা ওইখান থেকে স্নেহাকে টানতে টানতে নিয়ে চলে আসলো তার রুমে। এদিকে আশিক বিছানায় শুয়ে আছে আর মনে মনে বলতেছে, কত বড় রাক্ষস! আপুর সামনে বলতেছে যে আমার সাথে ইটিস পিটিস করবে। তার সাহস দেখে বাঁচি না। গতকালকে যেটা করেছে সেটার জন্য আমি চিন্তিত। আবার কখন কি করে বসে কে জানে।
আশিক এইসব কথাবার্তা বলতেছে মনে মনে। অন্যদিকে শান্তা স্নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্নেহা, চুপচাপ এখানে বসে থাকবি। আমি যেন তোকে না দেখি ওই রুমে যাইতে। হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে আসতেছি, 10 মিনিট ওয়েট কর। আচ্ছা তুই যা, ফ্রেশ হয়ে আয়, আমি এখানে বসে আছি। শান্তা ওয়াশরুমে চলে যেতে স্নেহা চলে আসলো আশিকের রুমে। এসে দেখে আশিক বিছানায় শুয়ে মুভি দেখতেছে। স্নেহাকে আসতে দেখে আশিক বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার রুমে আবার এসেছেন? তাড়াতাড়ি আমার রুম থেকে বের হয়ে যান। আপনাকে দেখতে ইচ্ছে করে না, এখান থেকে চলে যান আপনি। চলে যাওয়ার জন্য তো আসি নাই, আমি তোমার কাছ থেকে ওইটা নিয়ে যাওয়ার জন্যই এসেছি। ওইটা নিয়ে এরপরে আমি যাব এখান থেকে। আপনি আমার কাছে আসবেন না, কাছে আসলে কিন্তু আমি চিৎকার করে আপুকে ডাক দিব। আমি পিচ্ছি একটা মানুষ, আমার উপরে এইভাবে নির্যাতন করতে পারেন না আপনি। আমি তোর উপরে নির্যাতন করতেছি না, তোকে শেখানোর জন্য এমনটা করতেছি। আর এইসব শিখে গেলে পরে তোকে আমি বিয়ে করব। বললেই হলো নাকি আমি আপনার মতো দামড়ি একটা মেয়েকে বিয়ে করব? আপনার চাইতে কত হাজার গুণ ভালো মেয়ে পাবো তার কোনো শিওর আছে? আমার চাইতে হাজার গুণ ভালো মেয়ে পাবি, কিন্তু আমার মতো তো আর কাউকে পাবি না। আমি যেইভাবে তোকে আদর যত্ন করব, ওইভাবে তো আর কেউ তোকে আদর যত্ন করবে না। দরকার নাই, আপনি এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু আমি আপুকে ডাক দিব। আপু। আশিক আর জোরে ডাক দিতে পারল না। সাথে সাথে স্নেহা আশিকের ঠোঁট কামড়ে ধরে বসলো আর আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, একদম চুপচাপ থাকবি, বেশি কথা বলবি আর কামড় দিয়ে তোর ঠোঁট ছিঁড়ে ফেলবো। আশিক একদম চুপ হয়ে বসে রইল। এদিকে স্নেহা আশিকের ঠোঁটে লিপ কিস করতেছে। বেশ কিছুক্ষণ লিপ কিস করার পর স্নেহা বলতে লাগলো, এখন আমি গেলাম, তোর বোন যদি আবার আমাকে রুমে না পায় তাহলে আমাকে মেরেই ফেলবে। বারবার বলেছি রুমে না আসতে, তারপরেও আমি এসেছি। একটা কথা মনে রাখবি, তুই শুধু আমার, তোকে শুধু আমি ব্যবহার করব, অন্য কেউ না। অন্য কারো কাছে যাওয়ার চেষ্টা করলে তোর খুব খারাপ অবস্থা হবে। এই বলে স্নেহা তাড়াতাড়ি করে চলে আসলো শান্তার রুমে। বিছানায় বসতে শান্তা দরজা খুলে বাহিরে আসলো। স্নেহাকে বসে থাকতে দেখে শান্তা বলতে লাগলো, বাহ, তুই তো দেখি খুব ভালোই হয়ে গেছিস। আমি বললাম আর তুই আমার কথা শুনলি। এই প্রথম তোকে দেখলাম তুই আমার কথা শুনেছিস। তুই তো আমার ননদ, তোর কথা শুনবো না তো কার কথা শুনবো? আমি কিন্তু তোকে এখন থেকেই বলে রাখতেছি, তোর ভাই শুধু আমার, অন্য কারো হওয়ার চেষ্টা করলে তোর ভাইকে আমি খুন করব। ফাইজলামি করিস না স্নেহা, আশিক এখনো ছোট, তাকে দিয়ে কোনো কিছুই হবে না। তুই এটা খুব ভালো করেই জানিস, তারপরেও কেন পাগলামি করিস? পাগলামি করতেছি না, সে ছোট হয়েছে তো কি হয়েছে, তাকে না হয় আমি খাওয়াতে খাওয়াতে বড় করে ফেলবো 2-3 দিনে। হয়েছে, তোর ফাইজলামি বাদ দিয়ে চল এখন নিচে যাই। তুই তো আবার বাসায় চলে যাবি। নিচে যাওয়ার আগে তোর ভাইয়ের রুমে যাব, এটা তো অনুমতি দে। 4-5 মিনিটের জন্য যাব, এরপর আবার চলে আসব। আচ্ছা যা, আমি ততক্ষণে ড্রেস চেঞ্জ করে তোকে ডাক দিব, এরপরে তুই চলে আসবি। স্নেহা তাড়াতাড়ি করে চলে আসলো আশিকের রুমে। এসে দেখে আশিক এখনো ফোন টিপতেছে। স্নেহাকে আবার আসতে দেখে আশিক কিছুটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, আপনি আবার আমার রুমে এসেছেন, প্লিজ এখন আর কিছু করবেন না। ওই সময় ঠোঁটে হালকাভাবে কামড় দিয়েছেন, এখনো ব্যথা করতেছে। আমি আবার কামড় দেওয়ার জন্য এসেছি, জাস্ট একবার কামড় দিব, এরপরে চলে যাব। প্লিজ এটা করবেন না, আপনার 2টা পায়ে পড়তেছি, তারপরেও প্লিজ এবারের মতো ছেড়ে দেন। আমি আপনার সাথে আর মজা করব না। মজা করবি না কেন? 100 বার মজা করবি আমার সাথে। আমি তোকে কিছুই বলবো না, কারণ তোকে আমি পছন্দ করে ফেলেছি। সো এখন তুই যা ইচ্ছা তাই করতে পারিস আমার সাথে, আমি তোকে বাধা দেব না। দরকার নেই আপনার মতো মেয়েকে, আপনার তো সবকিছুই ছোট ছোট, এইগুলো দিয়ে আমার চলবে না। আপনি এত বড় হয়ে গেছেন, এরপরেও এইগুলো ছোট ছোট। আশিক, এগুলো তোমার জন্য রেখে দিলাম, তুমি না হয় বড় করবে এখন থেকে। দরকার নেই, দরকার নেই, আপনি অন্য কোথাও যান, এখানে কোনো কিছুই হবে না। এই বলে আশিক যেই উঠে ওয়াশরুমে চলে যেতে যাবে, এমন সময় স্নেহা পিছন থেকে আশিককে টান মেরে তার বুকের সাথে জড়িয়ে ধরল। এটা দেখে আশিক বলতে লাগলো, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আপনার 2টা পায়ে পড়তেছি, এবারের মতো আমাকে ছেড়ে দেন। আপনি যেটা বলবেন আমি সেটাই শুনতে রাজি আছি, প্লিজ। এত কিছু তো হবে না, আমি জানি তুই এসব মন থেকে বলতেছিস না। যদি মন থেকে বলতি তাহলে কখনোই এগুলো বলতি না। হ্যাঁ, আমি মন থেকে বলতেছি না, কিন্তু আপনি আমার সাথে এরকম করতেছেন, এটা কিন্তু ঠিক না। বাহিরের মানুষ যদি জানতে পারে
আপনি আমার আপুর বান্ধবী হয়ে তার ছোট ভাইয়ের সাথে এই রকম করেন, তাহলে মানুষ কিন্তু অনেক খারাপ কথা বলবে আপনাকে। তখন আপনি শুনতে পারবেন নাকি খারাপ কথা? আমি খারাপ কথা শুনতে পারি নাকি পারি না এটা তো জানার দরকার নেই। আর সমাজের মানুষ কি বলবে কি না বলবে এসব আমি চিন্তাও করি না। সমাজ আমাকে খাবার দেয় না, নিজের খাবার নিজে কাজ করে বা পরিবার থেকে এরপরে খেতে হয়। সো তুই সমাজ নিয়ে একদম চিন্তা করবি না। আমি যেটা চাইতেছি সেটা আমাকে দিয়ে দে, তোর বোন কিন্তু এক্ষুনি চলে আসবে। এই বলে স্নেহা আশিককে তার দিকে ঘুরিয়ে তার সাথে ঠোঁট লাগিয়ে চুমু খেতে লাগলো। এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো শান্তা। দুজনকে এই পরিস্থিতিতে দেখে শান্তা চিৎকার করে বলতে লাগলো, স্নেহা, হচ্ছেটা কি এসব? কি হচ্ছে তুই দেখতে পাচ্ছিস না? আমি তোর ভাইয়ের সাথে লিপ কিস করতেছি, তুই প্লিজ বাধা দিস না। 2-3 মিনিট এখানে বস। নিচে চল। আর এইগুলোর সাথে কখনোই তোর মানায় না। তোর ভাইয়ের সাথে মানায় নাকি মানায় না এটা তোর দেখার বিষয় না। তোর ভাইকে আমার ভালো লেগেছে, সো আমি তোর ভাইয়ের সাথে যা ইচ্ছা তাই করব। সময় হলে আমি তোর ভাইকে বিয়ে করে নিব। আমরা চিন্তা ভাবনা করেছি যে আশিকের 21 বছর পূর্ণ না হলে তাকে বিয়ে দিব না। তার মাত্র বয়স 17, আর 4 বছর আগে তুই 4 বছর অপেক্ষা করতে পারবি? পারবো না কেন, অবশ্যই পারবো। আর 17 যেহেতু হয়ে গেছে তাহলে মনে করি যে তার বয়স একদম পারফেক্ট আছে। পারফেক্ট নেই। পারফেক্ট থাকলে আরো আগেই তোর সাথে যেতে দিতাম, তোকে বারবার মানা করতাম না তার সাথে এইরকম করতে। তুই আমার কথাটা প্লিজ শোন। আমি তোর কথা শুনতেছি, কিন্তু আমার কথাও তোকে শুনতে হবে। আমি যেহেতু বলেছি তোর ভাইকে আমার লাগবে, তার মানে লাগবে। তুই প্লিজ বান্ধবী না করিস না। আচ্ছা, লাগবে যেহেতু তুই নিয়ে নিস, এখন চল। এই বলে দুজন চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে দুজন খাবার খাইতেছে। এমন সময় শান্তারামু স্নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্নেহা, তোমার আব্বু আম্মুর কি খবর? তারা ভালো আছে তো? হ্যাঁ শাশুড়ি আম্মু, তারা ভালো আছে। স্নেহার মুখে শাশুড়ি আম্মু ডাক শুনে শান্তারামু অবাক হয়ে তাকিয়ে রইল স্নেহার দিকে। এদিকে শান্তা স্নেহার পায়ে লাথি মেরে বলতে লাগলো, এই, তুই কি বলতেছিস এসব? যেটা বলতেছি এটাই সত্যি। আমি তোর আম্মুকে এখন থেকে শাশুড়ি আম্মু বলে ডাকবো, আর আন্টি বলতে পারবো না। এখন চুপ করে থাক। আম্মু তোকে প্রশ্ন করতে পারে তুই কেন শাশুড়ি আম্মু ডেকেছিস। হ্যাঁ, শান্তার কথা শেষ হতে না হতে শান্তারামু স্নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্নেহা, তুমি আমাকে শাশুড়ি আম্মু বলে ডাকলে কেন? আমার ছেলের সাথে কি তোমার বিয়ে দিয়েছি নাকি যে তুমি আমাকে শাশুড়ি আম্মু বলে ডাকবে? বিয়ে দেন নাই তো কি হয়েছে? বিয়ে দিবেন কয়েকদিন পর। আমি যা বলার সরাসরি বলে দিতেছি, আমি আপনার ছেলেকে পছন্দ করি, আপনার ছেলেকে বিয়ে করতে চাই। শান্তারামু স্নেহার কথা শুনে হাঁ করে তাকিয়ে রইল স্নেহার দিকে। প্রায় এইভাবে 2-1 মিনিট তাকিয়ে থাকার পর শান্তারামু বলতে লাগলো, স্নেহা, আশিক এখনো অনেক ছোট। আশিকের বিয়ে নিয়ে আমাদের এখন কোনো ইন্টারেস্ট নেই। আর তুমি যেটা বলতেছো সেটা তো কখনোই হবে না, কারণ তোমার বয়স এখন 19 হয়ে গেছে আর আশিকের বয়স মাত্র 17। বিষয়টা তুমি বুঝতে পারতেছো? আর আশিক এখন লেখাপড়া করতেছে, তার বিয়ের ব্যাপারে তো কোনো কথাই বলা যাবে না। আশিক পড়তে থাকুক, আমি কি তাকে পড়ার মাঝে বাধা দিতেছি নাকি যে আপনি বলতেছেন? বাধা দিতেছো না, তবে তুমি যে এটা বলবে আমি কখনো আশা করি নাই। শান্তা, তুই একটু স্নেহাকে বুঝিয়ে বলিস। আশা করি তুই যদি বুঝিয়ে বলিস তাহলে স্নেহা বুঝতে পারবে তোর কথা। হ্যাঁ আম্মু, আমি বুঝিয়ে বলবো, তুমি চিন্তা করো না। দুজন খাওয়া দাওয়া করে চলে আসলো রাস্তায়। শান্তা স্নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্নেহা, আম্মু কি বলেছে আশা করি তুই বুঝতে পারছিস। প্লিজ বান্ধবী, তুই আমার এরকম কোনো কথা বলিস না। তুই যদি আশিককে পছন্দ করে থাকিস তাহলে এটা তোর নিজের মধ্যে রাখ। সময় হলে পরেরটা পরে দেখা যাবে। পরের বিষয় কখনো পরে দেখা যাবে না, পরের বিষয়টা আগেই দেখতে হবে। তাই আমি তোকে আগে থেকেই বলে রাখতেছি, তোর ভাইকে শুধু আমি বিয়ে করব, অন্য কেউ না। এখন আমি বাসায় গেলাম, ভালো থাকিস, কালকে দেখা হবে। এই বলে স্নেহা ওইখান থেকে একটা রিক্সা নিয়ে চলে আসলো তাদের বাড়িতে। অন্যদিকে শান্তা চলে আসলো উপরে। আশিকের রুমের ভিতরে প্রবেশ করতে শান্তা বলতে লাগলো, এই আশিক, তোর সাথে যে স্নেহা গতকালকে এইরকম করেছে তুই আমাকে বলিস না কেন? আমাকে বললে কি আমি তোকে কিছু বলতে পারতাম না? এখন দেখলি তো সে তোকে প্রত্যেক দিন এইভাবে বিরক্ত করবে। আপু, আমি তো ভেবেছিলাম যে উনি হয়তো আমাকে আর কিছু করবে না, আর আমার সাথে মজা করেছে ওইটা। আমি কি আর জানতাম যে উনি এই রকম করবে আমার সাথে? আর আজকে 2বার করে ফেলেছে। 2বার করেছে মানে? তাকে তো আমি
একবার অনুমতি দিয়েছি তোর রুমে আসতে, দ্বিতীয়বার আবার কখনো করলো? তুমি যখন ওয়াশরুমে গিয়েছো ফ্রেশ হওয়ার জন্য ঠিক তখনই সে এসেছে 4-5 মিনিট এভাবে লিপ কিস করে পরে আবার চলে গেছে। যখন আবার তুমি অনুমতি দিয়েছো পরে আবার সে এসেছে। পরে কি হয়েছে এটা তো তুমি দেখলে। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি তাকে তোর কাছে থেকে দূরে দূরে রাখবো। আর তোর তো গার্লফ্রেন্ড আছে মনে হয়, সারাদিন ফোন নিয়ে পড়ে থাকিস। গার্লফ্রেন্ড কয়টা রেডি করেছিস সেটা বল। গার্লফ্রেন্ড একটাও জোটাতে পারি না, আর স্কুলে তো কোনো মেয়ের সাথে কথাই বলা যায় না। স্যার ম্যাডামরা একদম নিষেধ করে দিয়েছে, মেয়েদের সাথে কথা বলা যাবে না। তাই আর কি কোনো মেয়ের সাথে কথা বলতে পারি না। কথা বলতে পারলে তো এখন 2-3টা গার্লফ্রেন্ড থাকতো আমার। আচ্ছা যাই হোক, প্রাইভেট পড়ে সোজা বাসায় চলে আসবি। আর তোর প্রাইভেট তো সন্ধ্যাবেলা, আজকে তো বন্ধ। আশিক শান্তার সাথে কথা বলতেছে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে ওইখান থেকে চলে আসলো নিচে। তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো তার বন্ধুদের বাসায়। কলিং বেল দিতেই তার বন্ধু ইয়াসিন এসে দরজা খুলে দিল। আশিককে দেখে বাড়ির ভিতর নিয়ে গেল। দুই বন্ধু একসাথে বসে আছে। এমন সময় ইয়াসিন আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, আশিক, তুই তো জানিস আমি একটা মেয়ের সাথে রিলেশনে আছি। ওই মেয়েটা গতকালকে আমার সাথে পার্কে দেখা করবে বলেছে। আমি দেখা করব না কি করব না বুঝতে পারতেছি না। তুই আমাকে কিছু শিখিয়ে দে, যদিও দেখা করি বা না দেখা করি শিখিয়ে রাখি। আরে ভাই, দেখা করিস আর না দেখা করিস সোজা গিয়ে জড়িয়ে ধরে লিপ কিস করে ফেলবি। এর বাহিরে আর কিছু করতে হবে না। পরে এটার যখন মজা বুঝবে ঠিক তখনই সে নিজে থেকেই করবে। তাই বলে লিপ কিস করব? অন্য কিছু করা যায় না? প্লিজ তুই একটা সাজেশন দে। তুই তো অনেকজনকে অনেকভাবে সাহায্য করেছিস, আমাকে একটু সাহায্য কর। তোকে সাহায্য করব একটা শর্তে। তুই যদি আমার শর্ত মানতে পারিস তাহলে সাহায্য করতে পারবো, আর যদি মানতে না পারিস তাহলে তোকে সাহায্য করতে পারবো না। কি শর্ত বল? তোর গার্লফ্রেন্ডের তো বড় বোন আছে, তার সাথে আমি রিলেশন করব। তুই তোর গার্লফ্রেন্ডকে বলবি তার বড় বোনের নাম্বারটা এনে দেওয়ার জন্য। যদি পারে তাহলে আমি তোকে টিপস শিখিয়ে দেব। ঠিক আছে, আমি তোকে কিছুক্ষণের মধ্যে নম্বরটা এনে দিতেছি। বলে ইয়াসিন মেসেজ দিল তার গার্লফ্রেন্ডকে। বেশ কিছুক্ষণ পর তার গার্লফ্রেন্ডের রিপ্লাই দিতেই ইয়াসিন তার গার্লফ্রেন্ডকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সুবর্ণা, তোমার তো বড় বোন আছে তাই না? তার ফোন নম্বরটা কি একটু দিতে পারবে? আমার একটা সিনিয়র বন্ধু চেয়েছে। আপুর নাম্বার দিয়ে কি করবে? আপুর নাম্বার দিয়ে কোনো কিছু করার দরকার নেই। আর সিনিয়র ভাই চেয়েছে, তোমার সিনিয়র ভাইটা আবার কে? একটু নাম বলো তো। সিনিয়র ভাই বলতে আশিক তোমার বড় বোনের নম্বরটা চেয়েছে, তাই তোমাকে বলছি নম্বরটা দেওয়ার জন্য। তুমি কি নম্বরটা দিতে পারবে? 4-5 মিনিট ওয়েট করো, আমি নাম্বারটা বের করে দিতেছি। তবে আপুর ব্যাপারটা তুমি আশিককে ভালোভাবে বুঝিয়ে দিও। আপু কিন্তু যে কোনোভাবে আশিককে চিনে যেতে পারে, তাই বলছি যে তাকে একটু ভালোভাবে বুঝিয়ে দিও, তাহলে চিনবে না। ইয়াসিন এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলা শেষ করে বসে আছে। এমন সময় আশিকের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আপু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে তার আপু বলতে লাগলো, কিরে আশিক, তুই এখন কোথায় আছিস? বাসায় আয় তাড়াতাড়ি, তোর সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। হ্যাঁ আপু, আসতেছি। এ বলে আশিক কলটা কেটে দিয়ে ইয়াসিনের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতে শান্তা এসে দরজা খুলে দিল। আশিক বাড়ির ভিতরে প্রবেশ করতেই বলতে লাগলো, কি ব্যাপার আপু, তুমি আমাকে ফোন দিয়ে নিয়ে এসেছো কেন? কোনো জরুরি দরকার নাকি? এই নে টাকা, বিকেল বেলা আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসবি। তুই খুব ভালো করেই জানিস আমি ফুচকা পছন্দ করি, তার জন্য তোকে প্রত্যেকদিন টাকা দেই। তোমার টাকা লাগবে না, আমার কাছে টাকা আছে। ওই টাকা দিয়ে আমি তোমার জন্য ফুচকা নিয়ে আসবো, চিন্তা করো না। তোর টাকা তোর কাছে রেখে দে, প্রয়োজনে তোর লাগতে পারে। আশিক আর কিছু না বলে তার বোনের কাছ থেকে টাকা নিয়ে ব্যাগ কাঁধে নিয়ে চলে আসলো খেলার মাঠে। তার সকল বন্ধু বান্ধবদের সাথে ফুটবল খেলে সন্ধ্যাবেলা পার্কের ভিতর থেকে হাত পা ধুয়ে চলে আসলো প্রাইভেট পড়তে। প্রাইভেট পড়া শেষ হতে আশিক রাস্তার এক সাইড থেকে ফুচকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। কলিং বেল দিতে শান্তা এসে দরজা খুলে দিল। আশিক শান্তার হাতে ফুচকার প্যাকেট দিয়ে বলতে লাগলো, শান্তা আপু, তোমার ফুচকা তো তুমি পেয়ে গেছো, এখন আর তো কোনো সমস্যা নেই। আমাকে তো আর ডাকাডাকি করবে না? না, তোকে আর ডাকাডাকি করব না। তুই এখন গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে এরপরে আয়, খাওয়া দাওয়া করবি। আচ্ছা।
আসতেছি আমি কিছুক্ষণ পর। এই বলে আশিক চলে আসলো রুমের ভিতর। তার ফোনটা হাতে নিয়ে যেই নাম্বার নিয়ে এসেছিল ওই নাম্বারে মেসেজ দিল হোয়াটসঅ্যাপে। বেশ কয়েকবার মেসেজ দেওয়ার পর ওই পাশ থেকে রিপ্লাই আসলো। হ্যালো, কে আপনি? আর এইভাবে আমাকে অনবরত মেসেজ করে যাচ্ছেন কেন? আমাকে চিনেন নাকি? আপনাকে যদি না চিনতাম তাহলে এইভাবে অনবরত মেসেজ করতে পারতাম? আপনার পরিচয়টা দেন, আর আমার ফোন নাম্বার কোথায় থেকে পেয়েছেন এটাও বলেন। কে আপনাকে আমার ফোন নাম্বার দিয়েছে? ফোন নাম্বার কে দিয়েছে এইটা হাইড থাকবে, এটা আমি বলতে পারবো না। আপনার সাথে আমি রিলেশন করতে চাই, আমার সাথে কি আপনি রিলেশন করবেন? আপনার সাথে তো এইমাত্র কথা হয়েছে, আর আপনাকে তো দেখিও নাই। আপনার সাথে রিলেশন করব কিভাবে? আগে আপনার পরিচয় দেন আর আপনার পিক দেন, তারপরে আমি দেখতেছি আপনার সাথে রিলেশন করা যাবে কিনা। পিক দিতে পারবো না, তবে আপনি চাইলে সরাসরি দেখা করতে পারেন। আমার সাথে সরাসরি দেখা করলে আর ভুল হবে না। ছবিতে তো মানুষকে অন্যরকম দেখায়। হ্যাঁ, আমি জানি ছবিতে মানুষকে অন্যরকম দেখায়। আচ্ছা, আপনি কোথাও দেখা করতে পারবেন? আমাকে বলেন, আমি আপনার সাথে দেখা করব। আপনি বলেন কোথায় দেখা করবেন, আমি না হয় গিয়ে আপনার সাথে দেখা করে আসব। আমি তরুয়া রেস্টুরেন্টে দেখা করতে চাই, পারবেন দেখা করতে? সাথে কিন্তু আমার বান্ধবীরাও থাকবে। হ্যাঁ, দেখা করতে পারবো। কালকে দেখা করবেন নাকি আরও কয়েকদিন পর দেখা করবেন? আর কয়েকটা দিন যাক, এরপরে আপনার সাথে দেখা করব। মাত্র তো কথা বলা শুরু করলাম, কয়েকদিন যেতে দেন। হুট করে তো আর দেখা করা যায় না। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, হুট করে দেখা করা যায় না, তবে সব কিছু চাইলেই সম্ভব। আপনি যদি চান তাহলে অবশ্যই সম্ভব হবে, আর যদি আপনি না চান তাহলে কখনোই সম্ভব হবে না। হ্যাঁ, আমি জানি আমি যদি কিছু না চাই মন থেকে, তাহলে ওইটা কখনোই সম্ভব হবে না। আর যদি মন থেকে চাই তাহলে অবশ্যই সম্ভব হবে। হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন। তাহলে দেখা হচ্ছে 2 দিন পর, কি বলেন? আপনি নাকি কালকে দেখা করবেন? কালকেই দেখা করব, যা হবার তাড়াতাড়ি হবে। যেহেতু আপনি বলতেছেন রিলেশনে যাবেন আমার সাথে, তাহলে আপনাকে দেখে এরপরে প্রপোজ করব। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে বিকাল 5টার দিকে। এখন তাহলে বাই, ভালো থাকবেন। এই বলে আশিক আর মেসেজ না করে অফলাইনে গিয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে আছে আশিক। এমন সময় আশিকের আব্বু বলতে লাগলো, এই আশিক, তোর পড়ালেখা কেমন হচ্ছে রে? ঠিক মতো পড়ালেখা করছিস তো, নাকি পড়ালেখায় ফাঁকিবাজি করতেছিস? হ্যাঁ, ফাঁকিবাজি করলে কিন্তু স্যার আমাকে ফোন দিবে, মনে রাখিস। আরে না আব্বু, পড়ালেখায় আবার কিসের ফাঁকিবাজি? পড়ালেখায় ফাঁকিবাজি করি না কখনো আমি। অন্য সব জিনিসে ফাঁকিবাজি করতে পারি, কিন্তু এটাতে কখনোই ফাঁকিবাজি করতে পারবো না। আশিক তার আব্বুর সাথে এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর আশিক বলতে লাগলো, আব্বু, আমার তো খাওয়া দাওয়া শেষ, আমি এখন রুমে গেলাম, গিয়ে ঘুমাই, কালকে আবার স্কুলে যাব। ঠিক আছে, গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। যত তাড়াতাড়ি ঘুমাতে পারিস শরীর ততই ভালো থাকবে। আশিক এসব কথাবার্তা বলে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে বেশ কিছুক্ষণ ফোন টিপাটিপি করে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে বসে আছে আশিক। এমন সময় শান্তা আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তুই তো এখনো ফ্রেশই হলি না, স্কুলে যাবি না নাকি? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য আয়, আমি নিচে রেডি করতেছি সবকিছু। হ্যাঁ আপু, তুমি যাও, আর তোমার ব্যাগপত্র নিয়ে নিও সাথে করে, আমি কিন্তু নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, আমি আমার ব্যাগপত্র নিয়ে নিয়েছি, সাথে করে তোর নিতে হবে না কোনো কিছু, তুই এখন যেতে পারিস। আশিক ফ্রেশ হয়ে চলে গেল। এদিকে শান্তা নিচে এসে খাবার টেবিলে বসে দুজনের জন্য খাবার রেডি করতেছে। বেশ কিছুক্ষণ পর আশিক স্কুলে যাবার জন্য পুরোপুরি রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে নিচে এসে খাবার টেবিলে বসে পড়তেই আশিকের আম্মু বলতে লাগলো, কিরে আশিক, তোকে আজকে অন্যরকম দেখাচ্ছে। তুই কোথাও যাবি নাকি? এইভাবে স্টাইলিশ করে চুল বড় করে স্কুলে যাচ্ছিস নাকি অন্য কোথাও? আম্মু, আমি যদি স্কুলে না যাইতাম তাহলে কি এখানে বসে থাকতাম? সেই কখন বাড়ি থেকে বের হয়ে যেতাম। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখন দুই ভাই বোন মিলে চলে যা। শান্তা, আশিককে স্কুলের সামনে নামিয়ে দিয়ে এরপরে চলে যাবি তুই। আচ্ছা আশিক, চল তাহলে যাওয়া যাক এখন। এই বলে দুই ভাই বোন মিলে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে যেতে লাগলো দুজন। বেশ কিছুক্ষণ পর আশিকের স্কুলের সামনে সে রিক্সা দাঁড় করাতেই রিক্সা থেকে নেমে পড়লো শান্তা। আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো,
আশিক, ভেতরে গিয়ে চুপচাপ ক্লাসরুমে বসে থাকবি, কারোর সাথে মারামারি করিস না। কিন্তু আমি যদি তোর বন্ধু বান্ধবীদের কাছ থেকে শুনতে পাই তুই মারামারি করেছিস, তাহলে তোর হাড্ডি গুড্ডিও আমি ভেঙে ফেলবো। আরে আমি মারামারি করব না, তুমি চিন্তা করো না, তুমি যাও। আর হ্যাঁ, তোমার বান্ধবীকে দেখে রাখো। তোমার বান্ধবী তো আবার আমার প্রতি দুর্বল, কখন জানি আবার আমার কাছে চলে আসে। কখন জানি চলে আসে না, আমি চলে এসেছি। এই বলে স্নেহা রিক্সা থেকে নেমে পড়ল। স্নেহাকে দেখে শান্তা আর আশিক হাঁ করে তাকিয়ে রইল। শান্তা স্নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তুই আবার কখন আসলি? এখানে তোকে তো আমাদের পেছনে দেখলাম না, হুট করে তুই কোথা থেকে চলে আসলি? আমি হুট করেই চলে আসি। আমার হুট করে চলে আসা তোদেরকে অনেক কিছু ভাবায়, তাই না? শান্তা এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর আশিককে স্কুলের ভিতর পাঠিয়ে দিয়ে দুই বান্ধবী চলে আসলো কলেজে। দুজন কলেজের ভিতর প্রবেশ করতেছে। এমন সময় শান্তা স্নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তুই বুঝলি কি করে আমি ওই রাস্তা দিয়ে কলেজে যাব? তুই মনে হয় আমাদেরকে দেখে ফেলেছিস, তাই না? আমাদেরকে দেখার পর পিছু পিছু করে চলে এসেছিস। না রে, তোদেরকে আমি দেখি নাই, তবে আমার মন বলতেছিল তোরা ওই রাস্তা দিয়ে গিয়েছিস, আর আশিকের স্কুল তো ওই রাস্তা দিয়েই। তো এটা চিন্তা ভাবনা করে আমি এই রাস্তা দিয়ে আসলাম। পরে দেখি সত্যিই তোরা দুজন স্কুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিস। ভালো করেছিস। তবে শোন, আশিকের সাথে কিন্তু আর এই সব করবি না। আমি তোকে বারবার সাবধান করে দিতেছি। আশিক এমনিতেই ছোট মানুষ, সে এই সব কোনো কিছুই বুঝে না। তুই যদি এইগুলা করিস তাহলে আশিক খুবই কষ্ট পাবে। তোর ভাইকে জিজ্ঞেস করিস তো, সে কষ্ট পায় নাকি আরাম পায়? সে তো সত্যি কথা বলবে না। তার লিপ কিসের যেই অনুভূতি, ওইটা তো তুই কখনো পাস নাই, তাই আর কি তুই বুঝবি না। তুই বিয়ে করে চলে যা, দেখবি তোর ভাইকে আমি নিজের করে নিয়েছি। লুচু মেয়ে একটা, আমার ভাইয়ের দিকে নজর পড়ে গেছে না? চল, আর এসব কথা বলার দরকার নেই। এই বলে শান্তার স্নেহা কলেজের ভিতর প্রবেশ করলো। ক্লাসে না গিয়ে সোজা চলে আসলো আম গাছের নিচে। এসে দেখে তার বান্ধবীরা বসে আছে। দুজনকে আসতে দেখে শান্তার বান্ধবী সাবরিনা বলতে লাগলো, শান্তা, তোদের দুজনের মাঝে এত মিল আমি বুঝে উঠতে পারি না। কখন জানি স্নেহা তোর ভাইকে নিয়ে চলে যায়। আমি কিন্তু সবার আগে তোকে বলে রেখেছিলাম তোর ভাইয়ের কথা। তুই আবার কিন্তু স্নেহাকে দিয়ে দিস না জানো। বললেই হলো নাকি? তুই আশিককে নিয়ে যাবি, আশিক আমার, তো আমি তাকে বিয়ে করব। তুই আশিকের দিকে নজর দিবি না। বললেই হলো নাকি? তুই তো মাত্র 5-6 দিন হয়েছে দেখেছিস আশিককে, আর আমি তাকে ছোটবেলা থেকে দেখে এসেছি। তাকে আমার ভালো লাগে। ভালো লাগে এটা বুঝলাম, কিন্তু আশিককে তুই পাবি না। কিরে শান্তা, তুই বলতেছিস না কেন? আমি কি বলবো? তোরা দুইজন যা শুরু করেছিস আমার ভাইকে নিয়ে, মনে হচ্ছে আমার ভাইকে অন্য জায়গায় বিয়ে দিতে হবে, না হলে তোদের এই ঝগড়া মিটবে না। এই ঝগড়া মিটবে নাকি মিটবে না এটা তোর দেখার দরকার নেই। আশিককে আমি ভালোবেসে ফেলেছি, তো আশিক শুধু আমার। চল এখন ক্লাসরুমে। সাবরিনার সাথে ঝগড়া করার মুড নেই এখন আমার। এই বলে স্নেহা শান্তাকে নিয়ে চলে আসলো ক্লাসরুমে। বেশ কয়েকটা ক্লাস শেষ করে চলে আসলো দুজন। এমন সময় স্নেহা বলতে লাগলো, শান্ত, তোর ভাইয়ের সাথে আমি দেখা করব। তুই থাক, আমি বাসায় চলে যাই। যাওয়ার সময় তোর ভাইয়ের সাথে দেখা করে যাব। স্নেহা, এমন করতেছিস কেন? তুই জানিস না সে ছোট মানুষ? তারপরও তুই সবকিছু জেনে এমন করতেছিস, এটা কিন্তু একদম ঠিক করতেছিস না। হ্যাঁ আমি জানি এটা একদম ঠিক করতেছি না, কিন্তু তোর ভাইকে যেহেতু আমার পছন্দ হয়েছে, সো তাকে আমার লাগবে, মানে লাগবেই। তাকে পেতে হলে যদি আমার মরতে হয় তাহলে আমি মরতেও রাজি আছি। স্নেহা, ফিল্মের ডায়লগ দিস না। এইসব ডায়লগ প্রচুর শুনেছি। তুই দেখিস নাই একটা ছেলে আমার পিছনে ঘুরঘুর করছিল, বলেছিল না আমাকে না পেলে সে মরে যাবে? এখন তো দিব্যি অন্য একটা মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করতেছে। সো তোর অবস্থাও সেই রকম হবে। আমার অবস্থা সেরকম হবে না, তুই চিন্তা করিস না। আমি তোর ভাইকে আপন করে নিব, মানে আপন করেই নিব। আমাকে যদি কেউ আটকাতে আসে তার অবস্থা খুব খারাপ হবে, এই বলে দিলাম। এই বলে স্নেহা ক্লাসরুম থেকে বের হয়ে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে আশিকের স্কুলের সামনে চলে আসলো। রিক্সা থেকে নেমে গাড়ি ভাড়া দিয়ে স্কুলের ভিতরে এসে আশিককে খোঁজাখুঁজি করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আশিককে খোঁজাখুঁজি করে পেয়ে গেল। স্যারের কাছ থেকে ছুটি নিয়ে আশিককে নিয়ে চলে আসলো বাহিরে। এদিকে আশিক স্নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি আমার ছুটি নিয়ে এসেছেন কেন? আমি কি বলেছিলাম আমার জন্য ছুটি নিয়ে আসার জন্য? আমার তো জরুরি ক্লাস ছিল, তারপরেও আপনি কেন এমনটা করলেন?
এই পিচ্চি, একদম চুপ, কোনো কথা বলবি না। তোকে ক্লাসরুম থেকে নিয়ে এসেছি তো কি হয়েছে? আর তোর জরুরি ক্লাস তুই আমার সাথে করবি। তোর সব জরুরি ক্লাস আমি করিয়ে দেব। চল এখন তোকে নিয়ে ঘুরতে যাব। আপনার মতো লুচু মেয়ের সাথে আমি যাব না। আপনি আপুর বান্ধবী, এটার জন্য কিছু বলি নাই। যদি আপুর বান্ধবী না হইতেন তাহলে আপনাকে অনেক কিছু বলতাম। ওই কথা শুনে আপনি কান্না করতেন। ও আচ্ছা, তাই নাকি? তুই আমাকে কান্না করাতে পারবি? চল দেখি তুই আমাকে কিভাবে কান্না করাস। তাও আবার আদর করে করে কান্না করাতে হবে। এই বলে দুজন রিকশায় উঠতে যাবে এমন সময় শান্তা এসে হাজির। শান্তাকে দেখে স্নেহা বলতে লাগলো, শান্তা, তুই বাড়িতে চলে যা। আমি তোর ভাইকে নিয়ে কিছুক্ষণ ঘুরোঘুরি করে বাড়িতে দিয়ে আসবো। তোর ঘোরাঘুরি করার দরকার নেই ভাই। আশিক রিক্সা থেকে নাম আর এই রিক্সায় উঠ, বাসায় চলে যাবে এখন। এমন করতেছিস কেন? আচ্ছা যা, ঘোরাঘুরি করবো না। তোদের বাসায় যাব, তুই রিক্সা দিয়ে যা। তোর ভাই এই রিক্সা দিয়ে আমার সাথে যাবে। মামা রিক্সা চালান। রিক্সাওয়ালা রিক্সা চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসার সামনে। দুজন নেমে দাঁড়িয়ে আছে। প্রায় 2-3 মিনিট পর শান্তা আসতেই সবাই একসাথে বাড়ির ভিতর প্রবেশ করলো। স্নেহা সন্ধ্যা অবধি শান্তাদের বাড়িতে থেকে চলে আসলো তাদের বাড়িতে। স্নেহা চলে যেতেই শান্তা তার আম্মুকে আড়ালে নিয়ে বলতে লাগলো, আম্মু, স্নেহা একটু বেশি বাড়াবাড়ি করতেছে আশিককে নিয়ে। সে চাইতেছে আশিককে বিয়ে করার জন্য, কিন্তু আমি তাকে বারবার সাবধান করতেছি, সে সাবধানে মানতেছে না। হ্যাঁ, আমিও দেখতেছি কয়েকটা দিন ধরে একটু বেশি বাড়াবাড়ি করতেছে। চিন্তা ভাবনা করেছি যে আশিককে কয়েক মাসের জন্য গ্রামের বাড়িতে পাঠিয়ে দেব। কয়েক মাস গ্রামের বাড়িতে পড়াশোনা করে যখন পরীক্ষা হবে তখন চলে এসে এখানে পরীক্ষা দেবে। হ্যাঁ, এটাই করতে হবে। এটা না করলে স্নেহা আশিককে অনেক বিরক্ত করে ফেলবে। হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমরা দেখে নেব বিষয়টা। রাতের বেলা তোর আব্বু আসুক, তাহলে তোর আব্বুর সাথে কথাবার্তা বলে এরপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে আম্মু। এ বলে শান্তা আর আশিক দুজন চলে গেল দুজনের রুমে। ফ্রেশ হয়ে বসে আছে দুজন। অন্যদিকে আশিক মনে মনে বলতে লাগলো, স্নেহা কি আমাকে সত্যি সত্যি ভালোবাসে নাকি অযথা অভিনয় করতেছে? সব মেয়েরাই তো অভিনয় করে, কিন্তু স্নেহা আপুকে দেখে তো মনে হয় না উনি অভিনয় করতেছে। আমাকে মনে হয় সত্যি সত্যি চাইতেছে। কিন্তু আমি এখন কি করব? আপুর মুখের কথার উপর দিয়ে তো আর আমি চলে যেতে পারি না। আর আমার বয়সও মাত্র 17। আশিক এইসব চিন্তা ভাবনা করতেছে এমন সময় তার রুমের ভিতর প্রবেশ করলো শান্তা। আশিককে কিছু নিয়ে চিন্তা করতে দেখে শান্তা বলতে লাগলো, দেখ আশিক, একদম উল্টাপাল্টা কথা চিন্তা ভাবনা করবি না। আমি জানি তুই উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতেছিস, কিন্তু তোর উল্টাপাল্টা চিন্তা ভাবনা একদম মানায় না। আর স্নেহার বয়স অনেক বেশি, তুই কিভাবে তার সাথে থাকবি আমাকে একটু বলতো। সে যে এইরকম ভাবে তোর উপরে নজর দিয়েছে। আপু, আমি তো অনেকজনকে দেখেছি সিনিয়র মেয়ে নিয়েও সংসার করতেছে, আর স্নেহা আপু তো আমার থেকে 2 বছরের বড়। আমি তো মনে করি যে এসব কিছুই না। তুই তো মনে করবি না, কিন্তু এলাকার মানুষ আর সমাজের মানুষ তো আছে, ওরা তো নানান কথাবার্তা বলবে। আমি চাইতেছি না যে আব্বু আম্মুর মান সম্মান হারানোর জন্য। আমি আব্বু আম্মুর মান সম্মানের কথা চিন্তা ভাবনা করতেছি। আর যদি চিন্তা ভাবনা না করতাম তাহলে কবেই স্নেহার হাতে তোকে তুলিয়ে দিতাম। আচ্ছা, এখন দেখো, তোমার যেটা ভালো লাগে সেটাই করো। আমি কি আর তোমার উপর দিয়ে কোনো কথা বলতে পারবো? আমার থেকে তুমি বেশি জানো তোমার বান্ধবী কেমন, ভালো নাকি খারাপ। স্নেহা তো খুবই ভালো, কারণ তার সাথে সেই ছোটবেলা থেকে চলাচল করতেছি। বাজে ছেলেদের সাথে কথাবার্তা বলে না, এই দিক দিয়ে একদম পারফেক্ট আছে। কিন্তু তার বয়সটা একটু বেশি, এটা নিয়ে আর কি আমি চিন্তায় আছি। আচ্ছা, আমাকে গ্রামে পাঠানোর চিন্তা ভাবনা তো করেছো। গ্রামে পাঠাও। যদি দেখো যে স্নেহা আপু কান্নাকাটি করতেছে বা তোমার হাতে পায়ে ধরতেছে, আম্মু আব্বুর হাতে পায়ে ধরতেছে, তাহলে আমাকে নিয়ে আইসো। আর কপালে যেটা আছে সেটাই হবে। ঠিক আছে, তুই এত করে যেহেতু বলতেছিস, তাহলে বিষয়টা চিন্তা ভাবনা করে দেখব আমরা সবাই। আজকে তোর প্রাইভেটে যাওয়ার দরকার নেই, আজকে তুই আমার সাথে ঘুরতে বের হবি। অনেকদিন ধরে বাইরে ঘোরাঘুরি করে না, তোর সাথে আজকে দুইজন মিলে একসাথে ঘোরাঘুরি করব। ঠিক আছে আপু, আবার দেখো স্নেহা আপু যাতে চলে না আস। উনি তো আবার টের পেয়ে যায় কিভাবে যেন। উনি চলে আসলে কিন্তু আমাদের আর যাওয়া হবে না। তুই চিন্তা করিস না, তাকে আমি কিছুই বলবো না। আর সে আশা করি বিকাল বা সন্ধ্যার দিকে কখনোই আমাদের বাড়িতে আসবে না। হ্যাঁ, তবে একটা কথা বলতে গেলে তোমার বান্ধবীর অনেক সাহস আছে। আমি বারবার ভয় দেখিয়েছি কিন্তু ভয় পাই নাই।
উল্টো আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বাকিটা আর নাই বললাম। আশা করি তুমি বুঝে গেছো। হয়েছে, আর এসব বলতে হবে না, আমি বুঝতে পারছি। আর সে কি কি করেছে এটা আমি নিজের চোখে দেখেছি। দুই ভাই বোন এসব কথাবার্তা বলে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে আবারও রুমে এসে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বসে আছে। আজকে দুজনকেও স্কুলে বা কলেজে যাবে না। অন্যদিকে স্নেহা কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে চলে আসলো শান্তাদের বাসায়। কলিং বেল দিতেই শান্তার আম্মু এসে দরজা খুলে দিল। স্নেহা শান্তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শাশুড়ি আম্মু, শান্ত চলে গেছে নাকি? না, শান্ত এখনো যায় নাই, ভিতরে আসো। আর শাশুড়ি আম্মু ডাইকো না আমাকে। যদি তোমার কপালে বিয়ে নামক লেখা থাকে আশিকের সাথে, তাহলে বিয়ের পর তুমি আমাকে শাশুড়ি আম্মু ডাকবে, তার আগে ডাকবে না। আমি আপনাকে বলে যাচ্ছি আপনার ছেলের সাথেই আমার বিয়ে হবে। দরকার পড়লে আমি জোর করে আপনার ছেলেকে আমার নিজের করে নিব আপনাদের কাছ থেকে। আর যদি না দেন তাহলে আমি আইনের সহায়তা নিব। এটা করলে তুমি তো আশিককে এমনিতেও পাবে না, অমনিতেও পাবে না। কারণ তুমি খুব ভালো করেই জানো আশিকের বয়স 17 বছর। 21 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না ছেলেদের, এটা লেখা আছে আইনে। উল্টো তারা নিজেরাই বিয়ে ভেঙে দেবে। স্নেহা আর কিছু বলল না, চুপচাপ চলে আসলো উপরে। এসে দেখে দু ভাই বোন বসে গল্প করতেছে। শান্তাকে রেডি হতে না দেখে স্নেহা বলতে লাগলো, কিরে, রেডি হচ্ছিস না কেন? কলেজে যাবি না নাকি? আর তো বেশি সময় নেই, তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে। না রে, আমি যাব না। আজকে আমার একটু কাজ আছে। আশিককে নিয়ে একটু ছোট মামুনির বাসায় যাব। ওইখানে জরুরি একটা কাজ আছে, কাজটা শেষ করে এরপরে চলে আসবো। তুই আজকে চলে যা। তোর যদি সমস্যা না হয় তুই কি আমাকে নিয়ে যেতে পারবি? আমিও তোদের সাথে যেতে চাই। দরকার পড়লে আমি তোদের গাড়ি ভাড়াও দিয়ে দিব, তোদের দিতে হবে না। আমরা মনে হয় গরিব, তাই না রে? তুই গাড়ি যে ভাড়ার কথা বলতেছিস, আমি কি একবার বলেছি যে গাড়ি ভাড়া দিতে হবে? আর ওইখানে যাব জরুরি একটা কাজে, তাই আর কি তোকে বললাম কলেজে চলে যেতে। তুই কলেজে না গেলে আমি কখনো কলেজে গিয়েছি নাকি? বলতো আমাকে। হ্যাঁ, আমি জানি তুই যাস নাই, কিন্তু আজকে অন্তত চলে যা। কালকে থেকে তো আমি আবার কলেজে যাব। আজকে তুই চলে যা। আজকে আমি যাব না, যেহেতু বলেছি যে তোদের সাথে যাব, তার মানে তোদের সাথে যাবই। আমি দরকার পড়লে আমাকে নিয়ে যাবি, আর যদি দরকার না পড়ে তাহলে তোরাও যেতে পারবি না। শান্তা আপু, তোমরা তাহলে যাও, আমি স্কুলে চলে যাই। এখনো তো সময় আছে, আমি স্কুলে চলে যেতে পারবো। থাক, স্কুলে যাওয়ার দরকার নেই। যেহেতু সে যাবেই বলেছে, তাহলে তাকে নিয়ে যেতে হবে। দেখ কিভাবে ভুতুম প্যাচার মতো মুখ ফুলিয়ে আছে। নিয়ে যাব তো বললাম, এখন আর মুখ ফুলিয়ে থাকতে হবে না। আশিক এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলা শেষ হতেই শান্তা আর আশিক চলে গেল দুজনের রুমে। দুজন রেডি হয়ে চলে আসলো, সাথে স্নেহ আছে। তিনজন একটা রিক্সায় উঠে চলে আসলো বাস কাউন্টারে। বেশ কিছুক্ষণ পর বাস আসতেই তিনজন বাসে উঠে পড়লো। স্নেহা শান্তার সাথে বসে আছে, অন্যদিকে আশিক অন্য একটা খালি জায়গায় বসে আছে। বেশ কিছুক্ষণ পর একটা সুন্দরী মেয়ে এসে আশিকের পাশে বসলো। এটা দেখে স্নেহা কি করবে বুঝে উঠতে পারছে না, বারবার আশিকের দিকে তাকাচ্ছে। এদিকে আশিক বিষয়টা বুঝতে পেরে মিটমিট করে হাসতেছে। এমন সময় শান্তা বলতে লাগলো, কি রে, এভাবে নড়াচড়া করছিস কেন? চুপচাপ বসে থাক, আমাকে বাহিরের প্রকৃতি দেখতে দে। তুই একবার তোর ভাইয়ের দিকে তাকিয়ে দেখ, তোর ভাইয়ের পাশে কে বসেছে। এটার জন্য আমি এরকম করতেছি। এখন ওই মেয়েকে কিভাবে এই সিটে নিয়ে আসবি এটা তুই জানিস। আমি তোর ভাইয়ের পাশে বসবো। ও আচ্ছা, এর জন্যই তুই এই রকম করতেছিস। ওই মেয়েটা আশিকের পাশে বসেছে বলে। আচ্ছা তুই ওঠ, আমি দেখতেছি কিভাবে নিয়ে আসা যায়। এই বলে স্নেহা আর শান্তা উঠে পড়লো। শান্তা মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আপনি আমার সাথে ওই সিটে বসতে পারবেন? আসলে ওই ছেলেটা হচ্ছে আমার ভাই, এটা হচ্ছে তার বউ। সে সহ্য করতে পারতেছে না, তাই আর কি আপনাকে বললাম কথাটা। যদি কিছু মনে না করেন তাহলে যদি বসতেন। ও আচ্ছা, বুঝতে পারছি। আমাকে বললেই হতো, আমি উঠে যেতাম। পাশে তো আরো সিট খালি আছে, এখন আমি ওই সিটে বসতেছি, সমস্যা নেই। এই বলে মেয়েটা উঠে যেতে স্নেহা আশিকের পাশে এসে বসে পড়ল। আশিকের পাশে বসে আশিকের হাত ধরতে যাবে, এমন সময় আশিক তার হাত সরিয়ে নিয়ে বলতে লাগলো, এখানে বসেছেন, চুপচাপ বসে থাকেন, আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। তোকে আমি স্পর্শ করব মানে স্পর্শ করবই। তুই কি করবি দেখি? যদি বেশি কথা বলতে চাস তাহলে কিন্তু আমি এক্ষুনি তোর সাথে লিপ কিস করব।
স্নেহার মুখে এই কথা শুনে আশিক হা হয়ে তাকিয়ে রইল স্নেহার দিকে আর বলতে লাগলো, আপনি পাবলিক প্লেসে এটা করতে পারবেন? বলা তো সহজ, কিন্তু করা একদম কঠিন। হ্যাঁ, আর আমাকে বোঝাতে হবে না। আমি যেটা করি সেটা ভালোর জন্যই করি। তুই যদি বলিস করার জন্য তাহলে আমি করব, আর যদি না করিস তাহলে করব না। আর পাবলিক প্লেস হোক বাড়ি হোক, আমি সবার সামনেই করতে পারবো তোকে। হয়েছে হয়েছে, বুঝতে পারছি আপনার অনেক সাহস আছে। বলতে হবে আপনি পাবলিক প্লেসেও এসব করতে পারবেন, এটা বোঝা গেছে। আশিক আর স্নেহা টুকটাক কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ টুকটাক কথাবার্তা বলার পর আশিক বলতে লাগলো, আচ্ছা, আপনি আমার কোন দিক দেখে আমাকে পছন্দ করেছেন বলেন তো আমাকে? আমি পিচ্ছি একটা মানুষ আর আপনি আমাকে পছন্দ করেছেন। তোর সব দিক দেখেই আমি পছন্দ করেছি, কিন্তু তোর বোন আমাকে বান্ধবী ভাবলেও তোর পাশে দেখলে কেমন যেন করে। এটা করাটা স্বাভাবিক। আপনি খুব ভালো করেই জানেন যে আমি ছোট, আর আপু নিশ্চয়ই আমার কোনো ক্ষতি চাইবে না, তাই আপু এরকমটা আপনার সাথে ব্যবহার করে। তবে দেখবেন আস্তে আস্তে একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি জানি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে তোর বোনকে ভালো একটা ছেলে দেখেই বিয়ে করিয়ে দেব। পরে দেখবো কিভাবে আমাদেরকে দেখতে পায়। সারাদিন থাকবে শ্বশুর বাড়িতে, আমাদের সাথে তো জাস্ট ভিডিও কলে কথা বলবে, মাঝে মাঝে আসলে আসবে। আপনি আপুকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিবেন, আর চিন্তা ভাবনা করতেছেন আমাদের বাড়িতে থেকে আপনি আমার সাথে ঝগড়া করবেন? কখনোই হবে না। আপনি আপুর বান্ধবী, আমি আপনার সাথে ঝগড়া করতে করতে আপনার চুল ছিঁড়ে ফেলবো। আমার চুল তুই দেখেছিস কত লম্বা? তোকে ফাঁসির দড়িতে ঝুলানো যাবে আমার চুল দিয়ে। ও আচ্ছা, তাই নাকি? আমি তো চিন্তা ভাবনা করেছিলাম যে আপনার চুল ওই চায়না মেয়েদের মতো ছোট ছোট। আপনার চুল তো দেখতেই হয়। বললাম না, বাড়িতে গিয়ে দেখাবো। দুজন এসব টুকটাক কথাবার্তা বলতেছে। এমন সময় শান্তা স্নেহা আর আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ, দুইজন তো দেখি খুব সুন্দর পিড়িতের আলাপ করতেছিস। তাড়াতাড়ি নিচে নাম, বাস আবার ছেড়ে দিবে। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এই বলে তিনজন তাড়াতাড়ি করে বাস থেকে নেমে পড়লো। বাস থেকে নামতে শান্তা বলতে লাগলো, আশিক, এখান থেকে 2-3 মিনিট লাগবে হেঁটে যাইতে। হেঁটে যেতে পারবি তো? 2-3 মিনিট আবার হেঁটে যেতে পারবো না। 10 মিনিট হেঁটে স্কুলে যাই প্রত্যেক দিন, আবার আসি, আর তুমি বলতেছো 2-3 মিনিট হেঁটে যেতে পারবো না? চলো হেঁটে হেঁটে আজকে সবাই যাব। এই বলে আশিক শান্তা আর স্নেহা হাঁটতে লাগলো। প্রায় 4-5 মিনিট হাঁটার পর চলে আসলো তাদের গন্তব্যে। পার্কের সামনে দাঁড়িয়ে আছে তিনজন। এমন সময় স্নেহা বলতে লাগলো, কি রে শান্তা, তুই না বললি তোদের আত্মীয়দের বাসায় যাবি, কিন্তু তুই তো দেখতেছি এখন পার্কের সামনে দাঁড়িয়ে আছিস। তোর আত্মীয়দের বাসায় যাবি কখন? এটাই হচ্ছে আমাদের আত্মীয়র বাসা। আসলে আমি গতকালকে রাতে প্ল্যান করেছিলাম আজকে আমরা দুজন ঘোরাঘুরি করব, কিন্তু তুই তো সকালবেলা চলে এসেছিস, তাই আর কি তোকেও নিয়ে আসলাম। কুত্তি, তোরা দুই ভাই বোন ঘুরোঘুরি করবি আমাকে একা রেখে? চল ভেতরে যাওয়া যাক। তিনজন টিকিট কেটে ভিতরে চলে গেল। বেশ কিছুক্ষণ ভিতরে বসে কফি খেয়ে ভিতরে আরো কিছু রাইড এবং অন্যান্য যেসব জিনিস আছে ওইসবে জিনিসে উঠতে লাগলো। সারাদিন এদিক ওইদিক ঘোরাঘুরি করে তিনজন আবারও বাড়ির দিকে রওনা দিল। দীর্ঘ 2 ঘন্টা পর চলে আসলো বাসায়। স্নেহা ওই দিক দিয়ে চলে গেছে তাদের বাড়িতে। এদিকে আশিক শান্তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শান্তাপু, তোমার বান্ধবী কিন্তু অন্যরকম হয়ে যাইতেছে। বারবার শুধু আমার কাছে আসার চেষ্টা করে। আমি যে বারবার বলি কাছে আসার দরকার নেই, তারপরও কাছে আসে। আমি আর কি বলবো, তুই বল। সে তোকে পছন্দ করে, আমি তো তাকে মানা করেছিলাম তোর সাথে এরকমটা না করার জন্য, কিন্তু তারপরেও এরকমটা করে। চিন্তা করিস না, কয়েকদিন পর যখন বিয়ে হবে তখন দেখবি একদম ঠিক হয়ে গেছে। আশিক শান্তার সাথে এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলে দুজন দুজনের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে এসে বসে আছে। এমন সময় শান্তারামু বলতে লাগলো, কিরে, ঘোরাঘুরি কেমন করলি? সাথে তো স্নেহাও গিয়েছিল। সবাই ভালোভাবে ঘোরাঘুরি করেছিস তো? হ্যাঁ আম্মু, ঘোরাঘুরি করেছি, তবে তোমার ছেলে বেশিরভাগ সময় স্নেহার সাথে ছিল। আর বাসে কি গল্প, মনে হচ্ছিল তারা দুইজন জামাই বউ। তা তো গল্প করবেই, নতুন নতুন তো, তাই আর কি এইরকম গল্প করতেছে। আমাদের সময়ও এইরকম গল্প করেছিলাম। তোর আব্বুর সাথে তো আমার 3 বছরের রিলেশন ছিল, এরপরে আমরা বিয়ে করেছি। তবে বিয়ের আগে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি। ও আচ্ছা, তাহলে তোমাদেরও লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে। যাক, আশিকেরও তাই হবে।
হ্যাঁ, কিন্তু তোর কোনো ছেলে পছন্দ থাকলে আমাদেরকে জানাতে পারিস, বা যদি রিলেশন করিস তাহলে বলিস, আমরা ছেলেটাকে দেখে এরপরে না হয় ব্যবস্থা করব। আম্মু, রিলেশন জিনিসটা আমার একদম পছন্দ না। তবে আমি চিন্তা ভাবনা করেছি যে তোমরা যে ছেলের সাথে আমার বিয়ে দিবে আমি ওই ছেলেকেই বিয়ে করব। ও আচ্ছা, আমি তোর আব্বুর সাথে কথাবার্তা বলে দেখি। যেহেতু তুই আমাদের পছন্দে বিয়ে করবি, তাহলে এখন থেকেই ছেলে খোঁজা শুরু করে দে। আচ্ছা, এটা তোমাদের ব্যাপার, তোমরা দেখো। শান্তা আরও কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেল তার রুমে। অন্যদিকে স্নেহা ফ্রেশ হয়ে নিচে এসে তার আম্মুর পাশে বসে পড়তে স্নেহার আম্মু বলতে লাগলো, স্নেহা, কয়েকদিন ধরে দেখতেছি তুই অনেক লাফালাফি করতেছিস। প্রত্যেকদিন সন্ধ্যার পরে বাসায় ফিরিস। সারাদিন কই থাকিস বলতো আমাকে? তুমি জানো না সারাদিন আমি কোথায় থাকি? সারাদিন আমি শান্তাদের বাসায় থাকি। আর তোমাকে তো সবকিছু বললাম যে শান্তার ভাইকে পছন্দ করে তাকে বিয়ে করতে চাই। তুই কি মনে করিস শান্তা তোর ভাইকে তোর কাছে দিবে? অযথা তার পিছনে সময় নষ্ট না করে আমি আর তোর আবু ছেলে দেখতেছি, তাদের মধ্যে থেকে একজনকে পছন্দ করে ফেলিস। আমি পছন্দ করতে পারবো না। আর শান্তা এবং শান্তার আব্বু আম্মু আশিককে আমার কাছে দিবে। তুমি এত চিন্তা করো না। আমি আশিককে বিয়ে করব, মানে আশিককেই বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করব না। ঠিক আছে, দিলে তো ভালোই হবে, আর না দিলে তো কোনো কিছুর বলার নেই। দিবে দিবে, তুমি চিন্তা করো না। আর কয়েকটা মাস যাক, এরপরে দেখবে তাদের পরিবার আমাদের বাসায় এসেছে আর বিয়ের ব্যাপারে কথা বলতেছে। তখন তুমি ঠিকই বুঝবে যে আমার কথা সত্যি ছিল নাকি মিথ্যা। তোর কথাই সত্যি, কারণ তুই সবসময় যেটা বলিস সেটাই সত্যি হয়। সো এটাও ধরে নিলাম সত্যি হবে। আমি তাহলে তোর আব্বুর সাথে কথাবার্তা বলবো যে তোর পছন্দ আছে, কয়েক মাস পর ওই ছেলের পরিবার আসবে। ঠিক আছে, তুমি কথাবার্তাও বলে নাও আব্বুর সাথে। স্নেহার আম্মু এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ পর স্নেহার আব্বু বাড়িতে আসতেই স্নেহাকে নিচে বসে থাকতে দেখে তার আব্বু বলতে লাগলো, বেশ ভালোই হয়েছে তুই নিচে বসে আছিস, তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। হঠাৎ কি গুরুত্বপূর্ণ কথা আব্বু, তুমি আমাকে বলবে? গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে কালকে একটা ছেলের পরিবার তোকে দেখতে আসবে। যদি তাদের পছন্দ হয় তাহলে ওই ছেলের পরিবারকে কালকে তোদের বিয়ে ঠিক করে এরপর চলে যাবে। তুমি ছেলের পরিবারকে ফোন দিয়ে বলে দাও না আসার জন্য। আমার ছেলে পছন্দ আছে, আমি তাকেই বিয়ে করব। তোর ছেলে পছন্দ আছে? তাহলে তুই এতদিন বলিসনি কেন? এতদিন বললে বিয়ে দিয়ে দিতাম না তোদের? হ্যাঁ, বিয়ে দিয়ে দিতে, তবে আর কয়েক মাস পরে বিয়ে করব আমি। এত তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছো কেন? আমি কি কারোর সাথে চলে যাচ্ছি নাকি যে তোমরা তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছো? এলাকার মানুষ তো আমাকে জিজ্ঞেস করে তোকে বিয়ে দেয় না কেন। আমি বলি যে পড়ালেখা করতেছে, এটার জন্য বিয়ে দিতেছি না। তাদের সামনে কি আর বলতে পারি না অন্য কিছু? অন্য কিছু বলবে কেন? যেটা বলার দরকার সেটাই বলবে। তুমি তাদেরকে ফোন দিয়ে বলে দাও না না আসতে। ঠিক আছে, আমি তাদেরকে ফোন দিয়ে বলে দিতেছি না আসার জন্য। আর ছেলের পরিবার কবে আসবে আমাকে আগে এটা বল, যাতে যাতে আমি আগে থেকেই সব কিছু ব্যবস্থা করে রাখতে পারি বিয়েতে। কিন্তু বড় করে অনুষ্ঠান করব। আমি কালকে জিজ্ঞেস করব তাদেরকে। তারা যদি বলে কয়েক মাস পর আসবে, তাহলে কয়েক মাস পর আমি তোমাকে জানাবো। ঠিক আছে, আমি তাহলে ফ্রেশ হয়ে আসতেছি, তুই বস, একসাথে খাবার খাবো। স্নেহার আপু চলে গেল তাদের রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ গল্প করে স্নেহা চলে আসলো ছাদে। দোলনায় বসে ফোন দিল শান্তাকে। এদিকে শান্তার ফোন হঠাৎ বেজে উঠতে দেখতে পেল স্নেহা কল দিয়েছে। এত রাতে হঠাৎ কল দিয়েছে দেখে শান্তার কিছুটা চমকে উঠল। কলটা রিসিভ করেই বলতে লাগলো, কি রে কুত্তি, এত রাতে কল দিয়েছিস কেন? তোর ভাইয়ের সাথে কথা বলবো, এটার জন্য এত রাতে কল দিয়েছি। তোর ভাইয়ের ফোন নাম্বার আমার কাছে নেই। তোর ভাইয়ের ফোন নাম্বারটা দে। ওর কোনো নাম্বার আমার কাছে নেই, আর সে এখন হয়তো ঘুমিয়ে গেছে। কালকে তুই নিজে এসে ফোন নাম্বার নিয়ে নিস। এমন করিস না বান্ধবী, প্লিজ একটু ফোনটা দে, তার সাথে কথা বলবো। তার সাথে কথা না বললে ভালো লাগে না। আচ্ছা, আমি দেখতেছি। যদি না ঘুমাই তাহলে আমি তোকে ফোন নাম্বারটা মেসেজ করে পাঠিয়ে দিব। রাখ তাহলে এখন। এই বলে শান্তা কলটা কেটে দিয়ে চলে আসলো উপরে। এসে দেখে আশিক ফোনে মুভি দেখতেছে। তারপরে আশিকের ফোন নাম্বারটা মেসেজ করে পাঠিয়ে দিল স্নেহার কাছে। বেশ কিছুক্ষণ পর স্নেহা কল দিতেই আশিক কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম। বলো তো আমি কে বলতেছি? কি আর বলবেন, লুচ্চা বেটি ছাড়া আর কে বলতে পারে? এত রাতে কল দিয়েছেন কেন? ঘুমাতে দিবেন না নাকি? তোর ঘুমানোর প্রয়োজন নেই, আমার সাথে কথা বল। কথা বললে আমার এমনিতেই ঘুম কেটে যাবে।
আশিক আর কোনো উপায় না পেয়ে স্নেহার সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর ঘুমেতে সে পাড়ি জমালো। পরের দিন সকালে আশিকের ঘুম ভাঙতে দেখতে পেল তার রুমের ভিতর বসে আছে স্নেহা, আর তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এইভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে আশিক বলতে লাগলো, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি অপরাধ করেছি যে এইভাবে তাকিয়ে আছেন? আমার তো ভয় হচ্ছে এখন। তোমার ওই মায়াবী মুখ আমার কাছে ভালোই লাগতেছে, তার জন্য ওইভাবে তাকিয়ে আছি। ভয় পেও না, তোমাকে কিছু করব না। যাও ফ্রেশ হয়ে আসো, আবার তো স্কুলে যাবে। আশিক তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে আসলো বাহিরে। ড্রেস চেঞ্জ করতে যাবে এমন সময় স্নেহার দিকে তাকাতেই স্নেহা বলতে লাগলো, সমস্যা নেই, কয়েকদিন পর তো বিয়ে করতেছি, এমনিতেও দেখবো তুমি ড্রেস চেঞ্জ করতে পারো, সমস্যা নেই। তারপরেও আমার লজ্জা করবে তো। আপনি নিচে চলে যান, আমি ড্রেস চেঞ্জ করে আসতেছি। তোমাকে যেটা বলেছি সেটা করো। তুমি আমার সামনে ড্রেস চেঞ্জ করবে, তাড়াতাড়ি করো। স্নেহার সামনে আশিক ড্রেস চেঞ্জ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ড্রেস চেঞ্জ করে দুজন চলে আসলো নিচে। হালকা পাতলা খাওয়া দাওয়া করে আশিক চলে গেল স্কুলে। এদিকে স্নেহা আশিকের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শাশুড়ি আম্মু আব্বু জিজ্ঞেস করতেছে আপনারা আমাদের বাড়িতে কবে যাবেন বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। আপনি যদি জানাতেন তাহলে আমি আব্বুকে জানাতে পারতাম। এটা তো আমি শিওর দিয়ে বলতে পারতেছি না। তোমার শ্বশুর আব্বু আসুক, রাতে আমি কথাবার্তা বলে এরপরে তোমাকে জানিয়ে দেব। কারণ উনি তো এই বাড়ির মালিক, মানে হচ্ছে আশিকের আব্বু। ওনার সাথে কথাবার্তা বলেই তো বিয়ে ঠিক করতে হবে। হ্যাঁ, আপনি তাহলে কথাবার্তা বলে শান্তার সাথে বলে দিয়েন রাতের বেলা আমি শান্তাকে কল করব, তখন না হয় শান্তা আমাকে জানিয়ে দিবে। আচ্ছা আসুক আগে, এরপরে কথাবার্তা বলি, দেখি উনি কি বলে। শান্তারামু এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলা শেষ করে বসে আছে তিনজন। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকালে আশিক বাড়িতে এসে দেখে শান্তা স্নেহা বসে বসে কথা বলতেছে আর আম্মুর সাথে। আশিক স্নেহাকে দেখে বলতে লাগলো, আপনি এখনো বাসায় যান নাই? সেই সকালবেলা এসেছেন, এখন তো বিকাল হয়ে গেছে। আমি বাসায় যাব কেন? এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আমি বাসায় যাব না। এখনো বিয়ে করেন নাই? সো বুঝে শুনে কথাবার্তা বলবেন। আগে বিয়ে করেন, এরপরে শ্বশুরবাড়ি বলবেন। বিয়ের আগে শ্বশুরবাড়ি বলেন কেন? তুমি যদি রাজি থাকো তাহলে তো আমি আজকেই বিয়ে করতে পারি, কিন্তু আমি আজকে করব না। শ্বশুর আব্বু আসুক, কথাবার্তা বলে শাশুড়ি আম্মু আমাকে জানালে এরপরে আমি আমার পরিবারকে জানাবো। দুই পরিবার একসাথে হয়ে বিয়ের কথাবার্তা বলবে। ঠিক আছে, দুই পরিবার একসাথে হয়ে বিয়ের কথাবার্তা না হয় বলবে। আমি ফ্রেশ হতে গেলাম, কিছুক্ষণ পর আসবো নিচে। এই বলে আশিক চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। উপরে আশিকের পিছনে চলে গেল স্নেহা। আশিক ফ্রেশ হয়ে বাহিরে আসতে দেখতে পেল স্নেহা বসে আছে খাটের উপরে। স্নেহাকে দেখে আশিক বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে এসেছেন কেন? আপনাকে না বললাম নিচে থাকার জন্য? আমি নিচে যাব। নিচে ওদের সাথে ভালো লাগে না, তোমার সাথে থাকতেই আমার ভালো লাগে। তোমার বুকে মাথা রেখে আমি ঘুমাবো, একটু দিবে ঘুমাতে? হ্যাঁ দিব ঘুমাতে। আশিক এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলা শেষ করে স্নেহাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। স্নেহা আশিকের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো শান্তা। দুজনকে এই অবস্থায় দেখে শান্তা বলতে লাগলো, আরে ভাই, বিয়েটা হোক এরপরে ঘুমা। এইভাবে আমার পিচ্চি ভাইকে জ্বালাতন করলে পিচ্চি ভাই তো মরেই যাবে। কয়েকটা দিন শান্তি দে। শান্তা, তুই এখান থেকে যাবি? তোর ভাইয়ের বুকে আমি একটু ঘুমাচ্ছি, একটু কি দিবি না ঘুমাতে? বললাম তো বিয়েটা হোক, এরপরে যত ইচ্ছা ঘুমাবি। এখন উঠ, একটু বাইরে যাব। আর আশিক, তুই ঘুমা। রাতের বেলা তো ঘুমাস নাই, সারা রাত পটর পটর করেছিস দুইজন। আমরা পটর পটর করেছি এটা তুই জানলি কি করে? তুই নিশ্চয়ই আশিকের রুমে এসেছিলি, তাই না? আশিকের রুমে আসতে হবে কেন? পাশের রুমটাই তো আমার। আর আশিক কথা বললে আশিকের কথার শব্দে আমার রুমে পৌঁছে যায়। এখন ওঠ। কুত্তি, তোর জন্য আর ঘুমাতেই পারলাম না। আশিক তুমি ঘুমাও, রাতের বেলা আবার কথা বলবো। এ বলে স্নেহা উঠে শান্তার সাথে চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ বসে থেকে দুজন বাহিরে এসে ঘোরাঘুরি করতে লাগলো। ঘোরাঘুরি করতেছে এমন সময় শান্তা স্নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্নেহা, আমার মনে হয় এই মাসের মধ্যেই তোদের বিয়েটা হয়ে যাবে। আম্মু যদি বলে আব্বুকে বিয়ের কথা, তাহলে আব্বু হয়তো রাজি হয়ে যেতে পারে। আর যদি রাজি হয়ে যায় তাহলে কালকেই হয়তো তোদের বাসায় যেতে পারে, বা শুক্রবারে। তাহলে তো বেশ ভালোই হবে। আশিককে আমি খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারবো। ওই সাবরিনা
এখন আর আমার সাথে কথা বলে না। ওই দিন ঝগড়া করেছিলাম না, ওর ঝগড়ার পর থেকে আর আমার সামনেই আসে না। তোর সামনে আসবে কি করে? আমার সামনেই তো আসে না। আমার সামনে আসলে আমি তো 2-3টা কথা বলতে পারতাম, এটার জন্য আসে না। ও আচ্ছা, যাই হোক, তার বিষয়ে বাদ দে। আমি তোর ভাইকে কিছু গিফট করতে চাই। কি গিফট করব একটু বল। আমার কাছে 2 লক্ষ টাকা আছে। এই 2 লক্ষ টাকার মধ্যে থেকে কিছু একটা গিফট করব। তুই তোর জামাইকে কি গিফট করবি এটা আমি জানবো কি করে? তুই নিজেই ভালো করে জানিস তুই তোর জামাইকে কি গিফট করবি। ফোন গিফট করা যাবে না। চল তোর ভাইয়ের জন্য হাতের একটা ব্রেসলেট কিনে নিয়ে আসি, তাও আবার সোনা দিয়ে তৈরি করা। হাতের ব্রেসলেট তার দরকার নেই, তুই তোর জন্য জিনিস কিনে নে, এটা আরো ভালো হবে। কারণ সামনে হয়তো জিনিসের দাম বেড়ে যেতে পারে, এটা তুই ভালো করেই জানিস। হ্যাঁ জানি, তারপরেও তোর ভাইকে কিছু একটা গিফট করতেই হবে আমার। চল আগে দোকানে যাই, এরপরে দেখা যাক কি কিনতে পারি। এ বলে দুজন চলে আসলো সোনার দোকানে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে স্নেহা তার নিজের জন্য একজোড়া দুল কিনে নিয়ে চলে আসলো বাসায়। রাতে আশিক এবং তার পুরো পরিবার খাবার টেবিলে বসে আছে। এমন সময় আশিকের আম্মু আশিকের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শুনছো, শান্তার বান্ধবী স্নেহা তো আশিককে পছন্দ করে। এখন সে বিয়ে করতে চাইতেছে। আমাকে বলতেছে যে তোমার সাথে কথা বলে এরপরে জানানোর জন্য। তুমি কি তাদের বিয়ের ব্যাপারে কিছু বলবে? আমি আর কি বলবো, যেহেতু তারা চাইতেছে বিয়ে করার জন্য, বিয়ে দিয়ে দাও। আর এখনকার যে জেনারেশন, এই জেনারেশনে যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায় ততই ভালো। হ্যাঁ, আমিও এটাই চিন্তা ভাবনা করেছি যে কালকে তাদের বাড়িতে যাব। আগামী 1 সপ্তাহের মধ্যে তাদের বিয়েটা কমপ্লিট করে ফেলবো। তুমি যদি রাজি থাকো তাহলে বলো, আমি শান্তাকে বলে দিতেছি স্নেহাকে কল দিয়ে বলে দেওয়ার জন্য। ঠিক আছে, তুমি বলে দাও, কালকে আমরা বিকেলবেলা যাব তাদের বাসায়। শান্তা খাওয়া দাওয়া শেষ করে স্নেহাকে কল দিয়ে সব বলে দিল। পরের দিন বিকেলে সবাই একসাথে চলে আসলো স্নেহাদের বাসায়। বেশ কিছুক্ষণ বসে থেকে শান্তার আম্মু তাদের বিয়ের কথাবার্তা বলতে লাগলো। কথাবার্তা বলা শেষ হতে স্নেহা বলতে লাগলো, আব্বু, ওরা যেহেতু 1 সপ্তাহের মধ্যেই বিয়ের শেষ করার কথাবার্তা বলতে চাইতেছে, তাহলে 1 সপ্তাহের মধ্যেই না হয় আমাদের বিয়েটা দিয়ে দাও। যতটুকু আয়োজন করতে পারো ততটুকুতেই যথেষ্ট হবে। ঠিক আছে মা, তুই যেহেতু চাইতেছিস তাহলে 1 সপ্তাহের মধ্যে বিয়েটা কমপ্লিট করে ফেলবো, চিন্তা করিস না। স্নেহার আব্বু আরো কিছুক্ষণ কথাবার্তা বলা শেষ করে বসে আছে। এমন সময় স্নেহার আম্মু সবার জন্য চা নিয়ে আসলো। সবাই চা খেয়ে শান্তার পুরো পরিবার চলে আসলো তাদের বাসায়। সবাই একসাথে বসে প্ল্যান করতেছে কি কি আয়োজন করবে, কি কি করবে না করবে। পরের দিন থেকে বিয়ে আয়োজন শুরু হয়ে গেল। আস্তে আস্তে বাড়ির ঘর সাজাতে লাগলো। আশিকের বাড়িতে আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। সবাই বেশ মজা মাস্তি করছে। দেখতে দেখতে এভাবে কেটে গেল 3টি দিন। রাতে আশিক বিছানায় শুয়ে আছে। এমন সময় স্নেহা কল দিল আশিককে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে স্নেহা বলতে লাগলো, আশিক, এই কয়েকদিন তো ব্যস্ত থাকার কারণে তোমার সাথে বেশি কথা বলতে পারি নাই। কি করো? খাওয়া দাওয়া করেছো? এই তো শুয়ে আছি, খাওয়া দাওয়া শেষ করে উপরে আসলাম মাত্র। সবাই নিচে আনন্দ করতেছে। গতকালকে রাতে ঘুমাতে পারি নাই তো, তাই চলে এসেছি আগে ঘুমানোর জন্য। ও আচ্ছা, ঠিক আছে, ঘুমাও তাহলে তুমি। আশিক স্নেহার সাথে আরো 4-5 মিনিট কথাবার্তা বলে ঘুমেতে সে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় আশিকের আব্বু বলতে লাগলো, আশিক, এই জিনিসপত্রগুলো নিয়ে আয় তো বাজার থেকে। ঠিক আছে আব্বু, আমি বাজার থেকে নিয়ে আসতেছি এই জিনিসপত্র। এ বলে আশিক চলে আসলো বাজারে। সকল জিনিসপত্র নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ করে রাস্তায় তার বন্ধুর সাথে দেখা হয়ে যেতে তার বন্ধুকেও নিয়ে চলে আসলো তাদের বাসায়। দেখতে দেখতে এভাবে কেটে গেল আরো 3টি দিন। আজকে আশিকের গায়ে হলুদ। সবাই একসাথে গায়ে হলুদ দিতেছে। বেশ কিছুক্ষণ পর শান্তা আশিকের গায়ে হলুদ লাগিয়ে দিতেছে আর বলতেছে, আজকের পর থেকে তো তোর সাথে আর দুষ্টুমি করতে পারবো না। তোর বউ চলে আসবে, সে কি আর তোর সাথে দুষ্টুমি করতে দিবে? তোর সাথে ঘোরাঘুরি করতে দিবে? অনেক মিস করবো আশিক তোকে। আপু, তুমি আবার এটা কেমন কথা বলো? আমি হচ্ছি তোমার ভাই, তুমি আমার সাথে ঘুরতে পারবে না কেন? সে যেমন আমার বউ হবে, তুমি তো আমার আপন বোন। আমি কি তোমাকে পর করে দিব নাকি? হয়তো তুই এখন বলতেছিস, কিন্তু বিয়ের পর মানুষ পরিবর্তন হয়ে যায়। এটা বলতে হয় না, এটা সময়ের সাথে তুই নিজেই বুঝতে পারবি। যাই হোক, এখন গোসল করে গিয়ে ঘুমা, কালকে আবার সকাল সকাল উঠে রেডি হতে হবে।
এই বলে শান্তা এবং বাকি সবাই আশিককে গোসল করিয়ে পাঠিয়ে দিল রুমের ভিতর। এদিকে আশিক ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে রেডি হতে লাগলো। রেডি হতে হতে দুপুর 1টা বেজে গেছে। বাকি সবাই রেডি হওয়া শেষে হতেই আশিক সবাইকে নিয়ে চলে আসলো বিয়ে বাড়িতে। গেটে অল্প কিছু টাকা দিয়ে বাড়ির ভিতরে চলে গেল। বেশ কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শেষ হতে কাজে এসে বিয়ে পড়িয়ে চলে গেল। সকল নিয়ম অনুযায়ী আশিক এবং স্নেহাকে বিদায় দিয়ে দিল স্নেহার পরিবার। বেশ কিছুক্ষণের মধ্যে আশিক স্নেহাকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। সবাই বরণ করে স্নেহাকে নিয়ে চলে আসলো আশিকের রুমে। এদিকে আশিক তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসলো ছাদের উপরে। সবাই একসাথে বসে গল্প করতেছে। গল্প করতে করতে কখন যে রাত 1টা বেজে গেছে খেয়াল নেই। আশিকের বন্ধু বান্ধবরা আশিককে নিয়ে চলে আসলো আশিকের রুমের সামনে। দরজা খুলে আশিককে ভিতরে পাঠিয়ে দিল। এদিকে আশিক ভিতর থেকে দরজাটা ভালোভাবে লক করে খাটের কাছে আসতে স্নেহা খাট থেকে নেমে আশিককে সালাম করলো। আশিক স্নেহাকে জড়িয়ে ধরতে স্নেহা সাথে সাথে আশিকের ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 2-3 মিনিট এইভাবে থাকার পর আশিক বলতে লাগলো, চলেন আগে নামাজ পড়ে নেই, এরপরে আদর করব আপনাকে। হ্যাঁ চলো তাহলে। আশিক আর স্নেহা নামাজ আদায় করে বিছানায় এসে বসে পড়ল। স্নেহা 1 গ্লাস দুধ নিয়ে আশিককে অর্ধেকটা খেতে দিয়ে সে নিজেও অর্ধেকটা খেয়ে নিল। বেশ কিছুক্ষণ গল্প করে আশিক আস্তে আস্তে করে স্নেহার দিকে এগিয়ে যেতে লাগলো। এইদিকে স্নেহা আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, আশিক এখন তাহলে আদর করো। হ্যাঁ, এখন আমি আমার আপুর বান্ধবী মনে হচ্ছে আমার সিনিয়র বউকে আদর করব। সবাই চোখ বন্ধ করেন, আবার দেখে ফেলেন না কিন্তু। এই বলে আশিক স্নেহাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। তারা দুজন একে অপরকে আদর করতে থাকুক। আমরাও তাহলে এখন বিদায় নিই। গল্পটা কেমন হয়েছে আশা করি সবাই জানাবেন। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।